পাঠ করছি দেবকমল চক্রবর্তীর লেখা গল্প ছোট লোক। নার্সিংহোম থেকে বেরিয়েই একবার ঘড়ির দিকে তাকালো রাকা। 7:35 হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ছাড়বে ঠিক 8:25 মানে হাতে ঠিক 50 মিনিট আছে। অনলাইনে ক্যাব বুক করে অস্থির হয়ে অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। অসীম বারবার তাড়া দিচ্ছিল, রইলে তো অনেকক্ষণ, এবার তো ফেরার কথা ভাবো একটু। কিন্তু মানুষটাকে ছেড়ে আসতে মায়া লাগে, কেমন যেন অসহায় হয়ে নার্সিংহোমের বেডে শুয়ে আছে। রাকা জানে মুখে ফেরার কথা বললেও অসীম মনে মনে আরও কিছুক্ষণ রাকার সঙ্গ চায়। আর 2 দিন পর ডিসচার্জ করবে, কথা হয়ে গেছে। বেশ সুস্থ সবল মানুষটা হঠাৎ কেমন যেন বদলে গেল। দুপুর নাগাদ খাওয়া দাওয়া সেরে হোয়াটসঅ্যাপটা সবে খুলেছে, একটা আননোন নাম্বার থেকে ফোনটা এলো। বৌদি, আমি অসীমের বন্ধু বলছি। লাঞ্চের পর অসীম হঠাৎই একটু অসুস্থ হয়ে পড়েছে, বুকে সামান্য ব্যথা হচ্ছে বলছে। উপায় না দেখে আমরা নার্সিংহোমে ভর্তি করে দিয়েছি। আপনি কি একবার আসতে পারবেন? তবে দয়া করে চিন্তা করবেন না, অসীম এখন অনেকটাই রিকভারি করেছে। আপনি নিশ্চিন্তে সময় নিয়ে আসুন। চোখে হঠাৎ অন্ধকার দেখেছিল রাকা। স্থবির হয়ে গিয়েছিল। রিক স্কুলে, ওকে আনার একটা ব্যাপার আছে। সিদ্ধান্ত নিতে দেরি করেনি রাকা। ছোট নন্দাইকে ফোন করে সব জানিয়ে বেরিয়ে পড়েছিল উদ্ভ্রান্তির মতো। নার্সিংহোমে পৌঁছে অসীমকে দেখে আশ্বস্ত হয়েছিল রাকা। তারপর থেকে এই রুটিন চলছে। হার্টে মাইনর একটা ব্লকেজ ধরা পড়েছে, এখন নিয়মিত ওষুধের মধ্যে থাকতে হবে। প্রতিদিন বিকেল 4টে নাগাদ ঘর থেকে বেরিয়ে পড়ে রাকা। সন্ধ্যে 6টা থেকে ভিজিটিং আওয়ার। অসীমের সাথে ঘন্টা দেড়েক কাটিয়ে সেই রাত 8:25 ট্রেন। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো নিয়ে বাড়ি পৌঁছতে প্রায় 10:30 বেজে যায়। ততক্ষণ রিক ছোট পিসির বাড়ি থাকে। ক্যাবে বসে বারবার ঘড়ি দেখছিল রাকা। অস্থিরতা ঝরে পড়ছিল গলায়। একটু জলদি চলুন না ভাই, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। বয়স্ক ড্রাইভার উত্তর দিতে দেরি করেনি। আপনি কি আমাকে সিগন্যাল ভাঙতে বলছেন দিদি? এতই যদি তারা, তবে তো একটু আগেই বেরোলে পারতেন। ঠিক 8:18 স্টেশন কমপ্লেক্সে নেমে রাকার ছুটতে শুরু করলো। একে টপকে ওকে ঠেলা মেরে টিকিট কাউন্টারে পৌঁছে মাথা ঘুরে গেল রাকার। প্রচণ্ড ভিড়। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গেলে কমপক্ষে মিনিট 15 লাগবেই। মুহূর্তে ডিসিশন নিল রাকা, যা হয় হবে, দরকার পড়লে ফাইন দেবে, কিন্তু এই ট্রেনটা তাকে ধরতেই হবে। সিঁড়ি দিয়ে পরিমরি করে উঠে যখন ট্রেনের হাতলটা ধরল রাকা, তখন গার্ড সাহেব হুইসেল দিয়েছেন। যাক বাবা, এতক্ষণে নিশ্চিন্তে। রিকো এই জীবনের সাথে ঠিক মানিয়ে নিতে পারছিল না। একে তো বাবাকে 3 দিন ধরে দেখতে পাচ্ছে না, তার উপর আবার স্কুল থেকে সরাসরি ছোট পিসির বাড়ি। রাকা মনে মনে চিন্তা করে, কাল সাথে করে রিককেও আনতে হবে। প্রয়োজনে একদিন স্কুল বাঙ্ক করলে কোনো ক্ষতি হবে না। রাত 9:20 ট্রেন বৈদ্যবাটিতে এসে থামলো। ঠিকঠাকই চলছে, হয়তো মিনিট 10 লেট হবে। ট্রেনে অফিস ফেরত নিত্যযাত্রীদের ভিড়, তবে আজ একটু স্বাভাবিকের তুলনায় ফাঁকা। কদিন ধরে একটা নির্দিষ্ট ইস্যুকে সামনে রেখে বিভিন্ন স্টেশনে অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগের ব্যাপার ঘটছে। রাজ্য জুড়ে একটা অশান্ত আবহাওয়া, কিন্তু ট্রেনটা ছাড়ছে না কেন? বেশ কিছু সময় পেরিয়ে গেছে। প্ল্যাটফর্মে ইতস্তত মানুষের আনাগোনা। স্টেশন মাস্টারের অফিসের কাছে উৎসাহী মানুষের জটলা। একজন প্যাসেঞ্জার এসে খবর দিল, আজ কপালে দুর্ভোগ আছে ম্যাডাম, মানকুণ্ড স্টেশনে ব্যাপক গন্ডগোল হয়েছে। ট্রেনের জানালা লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। সিগন্যালিং সিস্টেম খারাপ করে দেওয়া হয়েছে। আপ ডাউন দুটো লাইনই বন্ধ। কখন ট্রেন ছাড়বে ঠিক নেই। রাকা সিঁধ বেয়ে একটা ঠান্ডা স্রোত নিচের দিকে নেমে গেল। হঠাৎই একরাশ ভয় চেপে বসলো তাকে। অসীম হয়তো এই সময় ঘুমিয়ে পড়েছে, ওকে ফোন করা ঠিক হবে না। আর নার্সিংহোমের বেডে শুয়ে ওর পক্ষে কোনো সুরাহা করাও সম্ভব নয়। ছোট ননদকে একবার ফোনে ধরা যাক। ছোটদি, আজ একটু মুশকিলে পড়ে গেলাম মনে হচ্ছে। এই বলে আদ্যপান্ত সব খুলে বলল রাকা। ওপাশ থেকে উত্তর এলো, তুই একদম চিন্তা করবি না রাকা, মুখ চোখে কোনো ভয়ের ভাব ফুটে উঠতে দিবি না। এক্ষুনি নিশ্চয়ই ট্রেন ছাড়বে। তোর জামাইবাবু তো আজ অফিসের কাজে দুর্গাপুর গেছে, ও টিভিতে খবর দেখে তোর খোঁজ নিচ্ছিল। ধীরে ধীরে ট্রেনটা কেমন ফাঁকা হয়ে গেল। অনেকেই হয়তো নেমে বাস ধরে বেরিয়ে গেল, কিন্তু এদিকের কোনো কিছুই রাকার জানা নেই। অনেকে আবার এটাও বলল, ট্রেন আছেন, যথেষ্ট সেফ আছেন।
সড়ক পথে যে কি কোনো গোলমাল হবে না, কে বলতে পারে। বারবার ঘড়ি দেখছিল রাকা। ঘড়ির কাঁটাগুলো আজ বোধহয় তাড়াতাড়ি ছুটছে। এই দেখলো 10টা 15, এখন দুম করে 11টা 20 হয়ে গেল। বড্ড বেশি অসহায় লাগতে লাগলো রাকার। সারা শরীরের মধ্যে দুশ্চিন্তার জীবাণুগুলো কেমন ছড়িয়ে পড়তে লাগলো। সারা বগিতে এখন সাকুল্যে তাকে নিয়ে 4জন মানুষ। ঘড়ি সময় দেখাচ্ছে 1টা 20। ব্যান্ডেল স্টেশনে যখন ট্রেন এসে দাঁড়ালো, রাত তখন 1টা 5। কুয়াশা চাদর মুড়ি দিয়ে পড়ে আছে অত বড় স্টেশনটা। চা খাবারের স্টলগুলো বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। জামাইবাবু বাড়িতে থাকলে হয়তো ফোন করে আসতে বলা যেত। সর্দি ফোনে বারবার বলে দিয়েছে, দরকার হলে সারা রাত স্টেশনে বসে থাকিস, কিন্তু রিস্ক নিয়ে ফেরার চেষ্টা করিস না। এখান থেকে বাড়ি টোটোতে 20 মিনিট। কি করবে এখন রাকা? এই ছমছমে পরিবেশে স্টেশনে বসে থাকতে ভরসা হচ্ছে না। ধীরে ধীরে স্টেশনের বাইরে এসে দাঁড়ালো রাকা। টোটো স্ট্যান্ড শুনশান, একটা রিক্সা পর্যন্ত নেই কোথাও। আর যে কয়েকজন নেমেছিল তারা পায়ে হেঁটেই বেরিয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শীতের রাতেও ঘামতে থাকলো রাকা। বাড়ি ফিরবেন বৌদি? একটা অজানা গলা হঠাৎ চমকে দিল রাকাকে। দেখে সর্বাঙ্গ জ্যাকেটে ঢেকে একটা ছেলে তার দিকে তাকিয়ে আছে, মাথায় একটা মাংকি ক্যাপ। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই। ইচ্ছে করেই ভাই বলল রাকা, তার শরীর তখন ঘামছে। চেনেন বৌদি? এই খোমাটাকে ভালোই চেনা আছে আপনার, দেখুন তো এবার, বলেই একটানে টুপি খুলে ফেলল ছেলেটা। ছেনো? চমকে উঠল রাকা। পাড়ার নামই মোস্তান, তবে এখন শুধু ওর কার্যকলাপ মাস্তানির মধ্যেই সীমাবদ্ধ নেই। বোমাবাজি, নারী ঘটিত মামলা সবের মধ্যেই নাম শোনা যায়। তবে কি ছেনো 3 দিন ধরে রাকাকে ফলো করে আজকের দিনটাকে টার্গেট করেছে? আর বলবেন না বৌদি, মানকুণ্ডতে গিয়ে ফেঁসে গেছিলাম। ওখানে ওই শালারা বহুত কিচাইন করেছে। তাই এখন স্টেশন থেকে বেরোতে গিয়ে দেখি আপনি এখানে মা সরস্বতীর মতন দাঁড়িয়ে আছেন। তা বাড়ি ফিরবেন তো? ছেনো কিছুটা এগিয়ে আসে। দোটানায় পড়ে যায় রাকা। ওকে সরাসরি না বলার ক্ষমতাও নেই, আর ওর সাথে এতটা পথ যাওয়া মানে নিজের পায়ে কুড়ুল মারা। যাবেন তো বলুন, আমি স্ট্যান্ড থেকে বাইক বের করছি, বলেই ফিরে দাঁড়ালো ছেনো। ও, আপনি তো আবার আমার মতো ফালতু মালের বাইকের পেছনে বসবেন না। আমার শালা ভাবাটাই ভুল। চলুন তাহলে হেঁটেই মেরে দিই, বলেই হাঁটতে শুরু করলো ছেনো। এত নিশ্চিন্ত হচ্ছে কি করে ছেনো? তাহলে কি ও ধরেই নিয়েছে যে শিকারকে তো প্রায় বেঁধেই ফেলেছি, এখন শুধু তোলার অপেক্ষা? না ভাই, তুমি বরং বাইক নিয়ে বেরিয়ে যাও, আমি বরং বাকি রাতটা ওয়েটিং রুমে বসে কাটিয়ে দিই, মনে জোর এনে বলে রাকা। দেখুন বৌদি, ছেনো ফিরে দাঁড়ায়। আজ এদিককার অবস্থা ভালো না, বিশেষ করে স্টেশনগুলো। নিশ্চয়ই ফেসবুকে সব দেখেছেন। যাবেন তো চলতে থাকুন। আগু পিছু না ভেবে রাকা হাঁটা লাগায়, একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে। ফোনে ননদের সাথে মিথ্যেই কথা বলতে থাকে। তুমি চিন্তা করো না ছোটদি, পাড়ার এক ভাইকে পেয়েছি, বড্ড ভালো ছেলে, আমাদের 2 ঘর পরেই থাকে, ঠিক পৌঁছে যাব। ইচ্ছে করে কথাগুলো স্বাভাবিকের থেকে একটু জোরে বলে রাকা, যাতে ছেনোর কানে যায়। কেন বাড়ির লোককে এত রাতে ফালতু কিচাইন করছেন বৌদি? আমি আছি তো আপনার সাথে। ছেনো ছুড়ে দেয় কথাটা। শীতের নিঝুম রাত, প্রতিটা বাড়ির জানালা বন্ধ, রাস্তার আলোগুলোও যেন কুঁকড়ে গেছে ঠান্ডায়। ওই তো সেই ক্লাবটা যেখানে ছেনোরা দুর্গাপুজো করে। কিন্তু এত রাতেও ক্লাবে আলো জ্বলছে কেন? হঠাৎ ঘুরে দাঁড়ায় ছেনো। আপনি এখানে 1 মিনিট দাঁড়ান বৌদি, আমি একটা খবর দিয়েই আসছি। এবার নিশ্চিত হয়ে যায় রাকা। এবার নিশ্চয়ই ওই ফাঁকা ক্লাব ঘরে তাকে নিয়ে তুলবে। সেও কি তাহলে কাল থেকে মিডিয়ার হট খবর হয়ে যাবে? আর ভাবতে পারে না রাকা। এখান থেকে তাদের বাড়ি 10 মিনিটের দূরত্ব। ছুটতে শুরু করে রাকা, কিন্তু পেছন থেকে 2টো বাইক এগিয়ে আসছে মনে হচ্ছে। তাহলে ধাওয়া করেছে ওরা? এই তাহলে মাথায় ছিল ছেনোর। ওই তো তাদের বাড়ির গেট দেখা যাচ্ছে। আর একটু রাস্তা, 2টো বাইক এসে রাস্তা আটকে দাঁড়ালো। নেমে এগিয়ে এলো ছেনো। হঠাৎ প্রাণপণে চিৎকার করে ওঠে রাকা, কে আছো, বাঁচাও, এরা মেরে ফেলবে আমাকে।
দয়া করে একটু চুপ করুন বৌদি। একেই পাড়ায় আমাদের বিশেষ সুনাম নেই। লোক জড়ো করে আর ছোট করবেন না। বাড়িতে আপনার বয়সে আমার দিদি আছে। আমি খবর পেয়েছি দাদা কলকাতায় নার্সিংহোমে ভর্তি। আপনি রোজ যাতায়াত করছেন এখন। স্টেশনে কি যেন বললেন আমাকে? ভাই। তা এই ভাইটার ওপর তো একটু বিশ্বাস রাখতে হয়। আমি জানি যে আপনি রোজ 9:45 নাগাদ ফেরেন, কিন্তু আজ ক্লাবে বসে মানকুণ্ড স্টেশনের খবর শুনলাম। জানি বিশ্বাস করবেন না, তবু বলছি। খবরটা শুনে আপনার কথা চিন্তা হলো, সেই থেকে স্টেশনে দাঁড়িয়ে আছি। এটুকু আমার দায়িত্ব ছিল বৌদি, আপনাকে পৌঁছে দেওয়া, কিন্তু আপনি হঠাৎ ছুটতে শুরু করে সব ভেস্তে দিলেন। আজ রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, তাই আপনার সেফটির কথা ভেবেই আরও দুজনকে ছুটে নিয়ে এলাম। আর ক্লাবে ঢুকেছিলাম এই কারণে, বলেই একটা প্যাকেট এগিয়ে দিল ছেনু। এতে আপনার রাতের খাবার আছে, যান খেয়ে শুয়ে পড়ুন। আর কাল থেকে বাকি কদিন পারলে বলবেন আমি দাদার সাথে গিয়ে দেখা করে আসব। অসীমদা আমাদের পাড়ার গর্ব, তবে ওনাকে বলবেন পুজোর চাঁদা তুলতে এলে যেন ছোট লোক বলে গালাগালি না করে। আমরা ছোট লোক নই বৌদি, তবে পেটে আপনাদের থেকে শিক্ষা একটু কম আছে। আর একটা কথা বলে যাই বৌদি, হায়দ্রাবাদ কামদুনি যেমন ঘটে, তেমন আজকের এই রাতের মতো ঘটনাও বিরল নয়। চলবে, স্টার্ট কর। বাইকগুলো বেরিয়ে যায়। নিঝুম রাতে গেটের চাবি খুলতে খুলতে ছেনুর গানের গলা ভেসে আসে, আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।